ব্যাচেলার পয়েন্ট দেখে আসছিল। ব্যাচেলার পয়েন্ট হয়ে যায় মানুষের ইমোশন এবং পার্ট অফ লাইফস্টাইল। তারপরে এই দীর্ঘ সময় পরে আমরা দেখলাম যে 2022-এ ব্যাচেলার পয়েন্টে আবার যাত্রা শুরু হলো সিজন 4 এবং সিজন 4 সকল রেকর্ড ব্রেক করে ফেললো, মানুষের মনের মনিকোঠায় জায়গা করে নিল সিজন 4। তবে যেটা হয়, যেখানে ভালো কাজ থাকে সেখানে বাধা থাকে। ব্যাচেলার পয়েন্ট বরাবরই বাধার মুখে পড়েছে, কিন্তু দর্শকরা প্রমাণ করে দিয়েছে যে ভালোবাসার কাছে সবকিছুই তুচ্ছ। ব্যাচেলার পয়েন্টের শক্তির প্রধান শক্তি সবসময় ছিল দর্শকের ভালোবাসা, আর তাই ব্যাচেলার পয়েন্ট এগিয়ে গেছে সবসময় নিজস্ব গতিতে। তাই এখন আমরা আছি ব্যাচেলার পয়েন্ট সিজন 5 এর প্রেস মিটে। আমরা একটা জোরে করতালি চাই নিজেদের জন্য। সো যে প্রজেক্ট নিয়ে কথা বলছিলাম, যেটা মানুষের ইমোশন, ব্যাচেলার পয়েন্ট, আমরা ব্যাচেলার পয়েন্ট নিয়ে নির্মিত একটি অডিও ভিজুয়াল এখন স্ক্রিনে দেখে নেব। কোথায়? কোথায় রিজভি? ব্যাচেলার পয়েন্ট ইজ আ ফ্যামিলি, আমরা যা বুঝলাম। তো একটি প্রজেক্ট তো এমনি সিজন 5 পর্যন্ত পৌঁছায় না। একটি নাটক হোক, সিনেমা হোক, যেটাই হোক, যখন মানুষ নিজের জীবনের সাথে রিলেট করতে পারে তখনই সেই কাজটি মানুষের মনে স্থায়িত্ব পায়। যেহেতু ব্যাচেলার পয়েন্টের সাথে মানুষ নিজের ব্যাচেলার জীবনকে রিলেট করতে পারে, সেজন্যই কিন্তু ব্যাচেলার পয়েন্ট সিজন 5 পর্যন্ত এসেছে। তো এই যে ফ্যামিলির কথা বলছিলাম, ব্যাচেলার পয়েন্টের যারা ফ্যামিলি মেম্বার, দর্শকদের কাছে যেমন ব্যাচেলার পয়েন্ট ইমোশন, তাদের কাছেও ব্যাচেলার পয়েন্ট অন্যরকম এক আবেগ, অন্যরকম এক অনুভূতি। তো সেই ফ্যামিলি মেম্বারদের কথা যদি না শুনি তাহলে একদম অপূর্ণ থেকে যাবে। সো আমরা জানি যে ব্যাচেলার পয়েন্টের সাথে প্রথম থেকেই বাংলাদেশের গুণী অভিনয় শিল্পীরা যুক্ত আছেন। তো তাদের অনুভূতিগুলোই আমরা এবারে শুনবো একে একে। তো প্রথমেই আমি মঞ্চে এখানে যাকে আমন্ত্রণ জানাচ্ছি তার অনুভূতি ব্যক্ত করার জন্য আমাদের সবার পছন্দের চরিত্র কাবিলা। তো আমরা সবার কাছ থেকে 2 মিনিট করে তাদের অনুভূতি শুনবো। কাবিলা চলে আসছে, আমরা সবার পছন্দের গিয়াউল পলাশ, যাকে আমরা এখন কাবিলা বলতেই বেশি পছন্দ করি। প্লিজ। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম এবং ধন্যবাদ সবাইকে এত সুন্দরভাবে সবাই উপস্থিত থাকবার জন্য। আমার কথা শোনা যাচ্ছে? ধন্যবাদ সবাইকে এত সুন্দরভাবে এখানে উপস্থিত হওয়ার জন্য। আর আজকে আমাকে বলা হলো যে ব্যাচেলার পয়েন্ট নিয়ে আমার অনুভূতি
কথা বলবার জন্য। সো অনুভূতির কথা বলতে গিয়ে একটা কথাই আমাকে বলতে হবে যে 2018 সালের যে জার্নিটা শুরু হয়েছে, আজকে 2025 সালে ব্যাচেলার পয়েন্ট নিয়ে আমার অনুভূতি শেয়ার করতেছি, এটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি। সো ধন্যবাদ আমার দর্শকদের, ধন্যবাদ অমি ভাইকে এত বড় জার্নির সাথে আমাকে রাখবার জন্য। আর আমি যতবারই ব্যাচেলার পয়েন্ট নিয়ে আমার কোনো এক্সপিরিয়েন্স মনে করতে চাই, ততবারই ঘুরে ফিরে আমার একটা উল্লেখযোগ্য ঘটনা মনে পড়ে, যে ঘটনাটা আজকের দিন পর্যন্ত যতবারই আমি ভাবি এটা আমাকে খুব আবেগতাড়িত করে। 2020 সালের দিকে আমার তখন ফেসবুক আইডিটা হ্যাক হয়। কোন একটা কারণে সৌদি আরবের একজন প্রবাসী, আমাদের মতো বয়সী একটা ছেলে, সে তখন আমার আইডিটা হ্যাক করে। তো আমার আইডি হ্যাক করার পর সে আমার আইডি থেকেই, আমার ফ্রেন্ড লিস্টে থাকে তখন অমি ভাই ছিল, তখন সে অমি ভাইকে নক করে বলছিল যে পলাশ ভাইকে বলবেন যে আপনার আইডি থেকে আমাকে একটা হ্যালো দেওয়ার জন্য। মানে অমি ভাইয়ের আইডি থেকে আমি আমার আইডিতে হ্যালো দিচ্ছি। তো যাই হোক, ওই ছেলেটার সাথে তখন আমার কথা হয় অমি ভাইয়ের মেসেঞ্জারের মাধ্যমে। তারপর তাকে আমি বলি যে ভাইয়া তুমি আমার ফেসবুক আইডিটা কেন হ্যাক করছো, কি কারণে? পরে বলছে ঠিক আছে ভাই, আমি আপনার আইডিটা দিয়ে দিচ্ছি, আপনার আইডি থেকে আপনার সাথে আমার কথা হবে। পরে আমি বললাম ঠিক আছে। তো 3-4 দিন পরে ওর আইডিটা আমার আইডিটা আমাকে ফেরত দেয়। এরপরে আমার আইডি থেকে ওর সাথে কথা হচ্ছিল। তো কথার প্রসঙ্গে সে আমাকে বলতেছিল যে ওর মা ক্যান্সার আক্রান্ত এবং একদম লাস্ট স্টেজে আছে। তোর মা হসপিটালের যে কেবিনটাতে ছিল সেখানটাতে সে বসে তখন ব্যাচেলার পয়েন্ট দেখতো, এবং সে আমাকে বলল যে আমার সেই মৃত্যু পথযাত্রী মা যতবারই কাবিলার কোনো সিকোয়েন্স দেখতো ততবারই সে হেসে উঠতো। আমি বুঝতাম যে আমার মা খুব কষ্ট করে হাসতেছে, বাট যতক্ষণে আমি আমার মাকে হাসতে দেখতাম আমার কাছে খুব ভালো লাগতো। সো তখন থেকে আমার ইচ্ছা করতেছিল যে কাবিলার সাথে যদি কোনোভাবে আমার মাকে একটু দেখা করে দিতে পারতাম। তো সেই সুযোগটা তো আমার আর নাই। আমি অনেকভাবে চেষ্টা করছি, আপনাকে মেসেজ করছি, আপনার পেজে অনেক টেক্সট করছি, বাট স্বাভাবিকভাবে যেটা হয় আমাদের আদার টেক্সটগুলো আসলে দেখা হয় না খুব একটা। সো আমি যখন ওকে রেসপন্স করি নাই, ও তখন যেটা করলো কিভাবে ফেসবুক আইডি হ্যাক করতে হয় শিখার পরে সে আমার আইডি হ্যাক করছে। হ্যাক করে সে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে এটা, ছেলেটা যতদিন আমার আইডি হ্যাক করলো, যতদিনে সে আমার সাথে পরিচিত হইলো, ততদিনে তার মা পৃথিবী থেকে চলে গেছে। সো সে বললো যে ভাই এটা আমার সারা জীবন একটা অসম্পূর্ণ একটা অনুভূতি, যে আমার মায়ের সাথে আপনাকে কথা বলে দিতে পারলাম না, আমার মায়ের সাথে আপনাকে দেখা করে দিতে পারলাম না। বাট আজকে আমি যে আপনার সাথে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম, এটা ভেবে কিছুটা হালকা লাগতেছে যে অ্যাটলিস্ট কথা তো হইলো। সো ব্যাচেলার পয়েন্ট নিয়ে যতবারই আসলে আমার এই এক্সপিরিয়েন্সটার কথা মনে হয়, ততবারই মনে হয় যে ব্যাচেলার পয়েন্ট মানুষের জীবনে কতটা গভীরে ঢুকছে। রাস্তাঘাটে আমরা যখন বের হই, মুরব্বী বয়সী মানুষেরাও যখন মাথা হাত দিয়ে বলে এদিকে কাবিলায় না, মনে করে যে তার পাশের বাসা থাকা কোনো একটা ছেলে, এরকম একটা চরিত্র, তখন খুব ভালো লাগে। কিংবা রাস্তাঘাটে যখন বাচ্চা ছেলেমেয়েরা যখন যায়, আমরা যখন শুটিং করি, পাশে বাইরে দেখে বলতেছে এই এরকম করতেছে, তখনও খুব আনন্দিত হই যে একটা বাচ্চা বয়সী ছেলে থেকে মুরব্বী পর্যন্ত প্রত্যেকটা মানুষের হৃদয় ব্যাচেলার পয়েন্ট স্থান করে নিছে। ব্যাচেলার পয়েন্ট আজকে জিয়াউল হক পলাশকে জায়গায় নিয়ে আসছে। ব্যাচেলার পয়েন্ট জিয়াউল হক পলাশকে একটা অন্যরকম পরিচয় দিচ্ছে, সেটা হচ্ছে কাবিলা। সো আমি ব্যাচেলার পয়েন্টের প্রতি কৃতজ্ঞ। ব্যাচেলার পয়েন্টে আমার যতজন আর্টিস্ট আছে, আমার যত সহকর্মীরা আছে, প্রত্যেকটা মানুষের প্রতি আমি কৃতজ্ঞ। কারণ বয়সে আমি সবার থেকে ছোট ছিলাম, সিজন 4 পর্যন্ত, এখনো ছোট। তারপরও এখন তো যেহেতু শিমুল আসছে, তো শিমুল আমার থেকে একটু ছোট, তা আমি বলতে পারি আমি একটু শিমুলের থেকে বড় আর কি। তো যারা আমার সহকর্মীরা ছিল প্রত্যেকে অনেক অনেক কৃতজ্ঞতা তাদের প্রতি। আপনাদের সাপোর্ট আজকে এখানে আসতে পারছি, এবং বিশেষভাবে কৃতজ্ঞ আমার মেন্টর, আমার পথ নির্দেশক কাজল আরিফিন অমি ভাইয়ের প্রতি। অমি ভাইয়ের গাইডলাইন না থাকলে আজকে এই তারিখে, এই দিনে, এই ক্ষণে এখানে এসে তারা আপনাদের মতো গুণী মানুষদের সামনে কথা বলা হইতো না। সো অনেক অনেক ধন্যবাদ অমি ভাই, এবং সেই সাথে ধন্যবাদ ব্যাচেলার পয়েন্টের প্রত্যেককে এবং আমাদের দর্শকদেরকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ। পরিবারের সবার কথাই শুনবো। এবারে আমি যাকে আমন্ত্রণ জানাচ্ছি, তিনি আমাদের সবার পছন্দের হাবু ভাই।
চাষি আলো ওরফে হাবু ভাই, সো প্লিজ আপনার অনুভূতি শুনুন। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আসলে আমি তো এত কিছু বলতে পারি না, মানে অনুভূতি বলছে যে অনুভূতি কি, অনুভূতি যদি প্রকাশই করতাম তাহলে অনুভূতিটা কি ওটা বুঝাইতে পারবো। অনুভূতি আসলে প্রকাশ করার মতো না। ব্যাচেলার পয়েন্ট আমার জন্য অনেক বড় একটা কিছু, কারণ আজকে আমি চাষি আলম বা হাবু ভাই, মানে আমার বাবার দেয়া যে নামটা চাষি আলম, এটা মুছে গেছে। ম্যাক্সিমাম মানুষই আমাকে হাবু ভাই হিসেবে জানে, শুধুমাত্র ব্যাচেলার পয়েন্টের কারণে। ব্যাচেলার পয়েন্টের যে আমার কমান্ডার আছে কাজল আরিফিন অমি, ওর কারণে। আর মানে আমি অনেক কিছু বলতে পারবো না, আমার এখানে বলার মতোই অনেক, আমার হাত পা কাঁপতেছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, খালি এইটুকুই বললাম। আর ব্যাচেলার পয়েন্ট সবাই দেখবেন, এখানে অনেক সিনিয়ররা আছে, গুণী মানুষ আছে, ওনারাই কথা বলুক, আমি আসলে বলতে পারবো না, সরি, আমাকে ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ। এবারে যে মানুষটিকে আমি তার অনুভূতি ব্যক্ত করতে এখানে ডাকছি, তিনি অনেক গুণে গুণান্বিত, তিনি কবি, তিনি মডেল, তিনি অভিনয় শিল্পী। 2004 সালে তিনি একটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন, যেটা নিয়ে তুমুল আলোচনা হয়েছিল। সেই চলচ্চিত্রের নাম ছিল ব্যাচেলর। আর 2025-এ এখন তিনি আমাদের সাথে ব্যাচেলর পয়েন্ট নিয়ে অনুভূতি জানাবেন। সো প্লিজ ওয়েলকাম আমাদের সবার পছন্দের মার্জুক রাসেল, পাশা ভাই, প্লিজ। শুভ সন্ধ্যা। আসলে অনুভূতি তো সব পয়েন্টে, যারা পয়েন্ট দেখেন সেখানে আমাদের দৈনন্দিন অনুভূতির প্রকাশ থাকে, যতটা রাখা যায় আর কি। এছাড়া আসলে আমার অনুভূতি বলতে গেলে আমি তো সবকিছুতেই একটু অনিয়মিত। বেসিক্যালি আমি অ্যাসিস্ট্যান্ট, অ্যাক্টিংটা একটু করি টুকটাক। অ্যাসিস্ট্যান্সি করতে গিয়ে নানান কিউরিসিটি থেকে জড়ায় গিয়া আমি অ্যাক্টিংটার সাথে জড়াই গেছি। তো ব্যাচেলর পয়েন্টের প্রথম সিজনেই আমার আসলে পয়েন্টে ঢোকার একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। পলাশ আমার সাথে যোগাযোগ করছিল, কিন্তু টেকনিক্যাল কিছু কারণে, আসলে কিছু টেকনিক্যাল জটিলতার কারণে তখন ঢোকা হয় নাই। কিন্তু যেহেতু একবার প্রসেস হয়ে গেছে, আমি 2 নম্বর সিজন থেকে ব্যাচেলর পয়েন্টে আসি। তো সেকেন্ড সিজন থেকে ঢোকার, ব্যাচেলর পয়েন্টে ঢোকার সময় থেকেই ব্যাচেলর পয়েন্ট আমার কাছে একটা উৎসবের মতো আমার। এবং ব্যাচেলর পয়েন্টের প্রত্যেকটা ধরেন শুটিং ডে হোক, তারপরে অন্যান্য যে কোনো রকম কমিউনিকেশন হোক, তো আমি একটু অসামাজিক টাইপের মানুষ, পজিটিভলি অসামাজিক। তো ব্যাচেলর পয়েন্টে জড়ানোর সাথে সাথে এই উৎসবটা আমার জন্য একটা অনেক, উৎসব মানেই তো আনন্দের ব্যাপার। তো আমার বয়স কমাই দিছে, আমার 52+ চলে, কিন্তু আমি সবসময় 18-25 এইসবের মধ্যেই থাকি। তো প্রায় 2-2.5 বছর এই উৎসবটা মিস করতেছিলাম। তো সিজন 5 আসার পর থেকেই আমার উৎসবের প্রস্তুতিটা আবার শুরু হয়ে গেছে। আমি এনজয় করতেছি আর কি। আর আমি ওরকম ব্যস্ত অভিনেতাও না, কিন্তু ব্যস্ত হয়ে গেছিলাম সেটা ব্যাচেলর পয়েন্টের কারণেই। কিন্তু সিজন 5 আসার পর থেকে, 5-এর প্রস্তুতি হওয়ার পর থেকে আমি আসলে অন্যান্য অনেক শুটিং, আমি আমার ব্যক্তিগত কারণে, আমার ব্যক্তিগত ইনভলভমেন্টের প্রক্রিয়ার কারণে বা চেষ্টার কারণে আমি একটু বিনীতভাবে সবার থেকে একটু দূরে আছি। তো আমার উৎসব চালু আছে। তো আপনারা যারা এখানে আমাদের বন্ধু বান্ধব, জেনারেশন পরম্পরায় যারা সাংবাদিক ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, বা বোনেরা নাই দূরে আছেন, তো সবাইকে এখানে যারা আসছেন সবাইকে শুভেচ্ছা। এবং কি সামাজিক ভাবে আমি আর কিছু বলতে পারছি না। আমি উৎসব উদযাপন করি, আপনারা আমাদের উৎসবের শরীর। তো ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ। এবারে আমাদের মাঝে তার অনুভূতি জানাবেন সাইদুর রহমান পাভেল, জাকির।
আচ্ছা, আমরা একটু অপেক্ষা করি। শিমুল, শিমুল, শিমুল কি কাজের খোলা? আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। আমি তো আপনাদের সবাইকে দেখেই ঘাবড়ে গেছি। এরকম ভাবে আসলে আমার কথা বলার এবং দাঁড়ানোর কোনোদিন সুযোগ হয় নাই। এই যে এইভাবেই আমাকে আসলে সবাই সাহস দিয়ে কথা বলে আমাকে দাঁড় করাই দিচ্ছে। সেই দাঁড় করানোটাই হচ্ছে যে শিমুল যেটা আসলে ওইটাই, ওই শিমুলিয়াই সবাই জানে যেটা ওইটাই হয়েছে। আমার তো ওইরকম কোনো ইমোশনাল জার্নি নাই, পুরো জার্নিটাই ইমোশনাল হয়ে গেছে শেষে গিয়ে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ব্যাচেলর পয়েন্টে আমরা তো ছিলামই, আমরা সবাই একসাথে ছিলাম। আমি তো বেসিক্যালি অ্যাসিস্ট্যান্ট। সেই প্রথম সিনটার কথাই যদি বলে আমি ওইটাই এখন ইমোশনাল মনে করি, যেটা হচ্ছে যে আমরা খুবই সীমিত পরিসরে কাওলাতে শুটিং করতেছিলাম, এখানে সবাই সাক্ষী। তো কাবিলার একটা সিকোয়েন্স হইতেছিল, সামাও কাবিলার ভাই ব্রাদার ক্যারাম বোর্ড খেলার জন্য যে ভাই ব্রাদার থাকে, ওইখানে একটা আর্টিস্ট আমাদের সামাও শর্ট হয়েছিল। তো আমি যেহেতু ফেরি নোয়াখালীর সেম ল্যাঙ্গুয়েজ, তো শেষ মুহূর্তে গিয়ে আমার মনে হলো যে ভাইয়ের, যে অমি ভাইয়ের মনে হলো যে আচ্ছা শিমুল একটা লুঙ্গি ম্যানেজ কর। সেই কাওলাতে এখনো অবশ্য ওই কাওলাটা এখন আর নাই, মানুষের কাছে খুঁজে খুঁজে একটা লুঙ্গি ম্যানেজ করে আমাকে দাঁড় করানো হয়েছে। এবং আমি, আমার কাছে আসলে ওইরকম কোনো ফিলিংসও ছিল না, সেটা যে এই পর্যন্ত আসবে সেটাও জানতাম না। তো ওই ঘটনাটাই আমার সবসময় রিকল করি যে ওইটা আমার জন্য ইমোশনাল, এবং আমার সবকিছুর জন্য আসলে অমি ভাই আসলে দায়ী। আমি দায়ী বলবো, আমি তো অভিনেতা হইতে আসি নাই, ভাইয়া হচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমাকে আসলে দাঁড় করাই দিছে। তো এটা হচ্ছে যে কৃতিত্ব বলেন আর দায়ী বলেন, সম্পূর্ণ আসলে অমি ভাই পজিটিভলি দায়ী। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এত গুণীজন, এত সাংবাদিকের সামনে আমার আসলে এইভাবে কথা কোনোদিন বলা হয়নি, আজকে বলার সুযোগ হয়েছে। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। এবারে লামিয়ার পালা। লামিয়া, Assalamu alaikum everyone. I'm very emotional right now. আসলে সবার কথা শুনে আমার মনে হচ্ছে যে সেই শুরু করেছিলাম 2020 সালে ছোট একটা ক্যারেক্টার নিয়ে সিজন 3 এ, বিকজ আমাকে যখন বলা হয়েছিল ব্যাচেলর পয়েন্টের কথা, তখন আই ওয়াজ নাথিং। তো আমাকে বলা হয়েছিল যে নোয়াখালীতে যাব, যেহেতু আপনি আসলে নোয়াখালীর মেয়ে, আমরা কয়েকটা এপিসোডের জন্য একজন আর্টিস্ট চাচ্ছি। তো আমার তখন মনে হয়েছিল যে আচ্ছা ঠিক আছে, আমি তো আসলে অ্যাক্টিং পারি না, তারপরও ট্রাই করি। সেই ট্রাই করা থেকে আসলে সিজন 3 থেকে এখন সিজন 5 এ চলে আসছি আপনাদের সবার ভালোবাসায়। আসলে আমার অডিয়েন্স না থাকলে এটা সম্ভব হতো না। কাজল আরফিন, অমি ভাইয়া, আসলে আমি কি বলবো, আই এম ভেরি ইমোশনাল রাইট নাও, বিকজ আমি কখনোই ভাবিনি যে সিজন 5 পর্যন্ত আমি আসবো। যখন কোথাও যাই সবাই আসলে এত মানে কাছের মনে করে, দেখা যায় কোনো মার্কেটে যাচ্ছি সবাই বলতেছে এরিয়াল আমি শিমুল্লা কোনায়, অ্যাজ ইফ আই এম আ গার্ল নেক্সট ডোর। এত আসলে রিলেটেবল করে ফেলেছে আমাদের ক্যারেক্টারটাকে সবাই, যে মানুষের মনে হয় যে আমরা হয়তো বা তাদের আশেপাশেরই কেউ একজন। সো এই ভালোবাসাটা পাবো আপনাদের কাছ থেকে, এটা কখনো আসলে আশা করিনি। আমি অনেক ছোট মানুষ, যখন শুটিংয়ে যাই আমি সবার থেকে ছোট, বাট তারপরে সবাই আসলে আমাকে এত ভালোবাসা দিয়ে আসলে আপন করে নিয়েছে এখন 2022 থেকে এখন 2025 সাল পর্যন্ত। সো অফকোর্স আই এম গ্রেটফুল টু ইউ অল, থ্যাংক ইউ সো মাচ। শুরু থেকেই বলছিলাম যে ব্যাচেলর পয়েন্ট আসলে শুধু ধারাবাহিক বলা যায় না, এটা আবেগ অনুভূতি অনেক কিছু মানুষের কাছে, আর যারা এর সাথে যুক্ত তাদের অনুভূতিটা তো অন্যরকম হবে, সেটাই খুব স্বাভাবিক। তো আমাদের সবার পছন্দের ভালোবাসার শ্রদ্ধেয় মনিরা মিঠুকে আমি আমন্ত্রণ জানাচ্ছি।
শুভ সন্ধ্যা। এই বর্ষণ মুখর সন্ধ্যায় আপনারা ভিজে একাকার হয়ে এখানে এসেছেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। ব্যাচেলার পয়েন্ট আমার কাছে একটা ধৈর্যের প্রতীক। 7টি বছর বাংলাদেশে কোনো ধারাবাহিক, আমার মনে হয় ব্যাচেলার পয়েন্টের মতো এত জনপ্রিয়তার সাথে এই 7 বছর টিকে থাকেনি, এবং পারফর্মার সবাই আমরা আছি। আর ব্যাচেলার পয়েন্টের শুরুটা আপনারা দেখেছেন। একটু বলি যে তখন নিকেতনের ছোট্ট একটা ফ্ল্যাটে আমরা শুটিং করতাম। প্রথমেই আমার আতঙ্ক ছিল যে ওই ফ্ল্যাটে ওয়াশরুম মাত্র 2টা, খুবই নোংরা অবস্থায় থাকতো। আমরা খুব প্রতিকূল অবস্থায় শুটিংটা শুরু করেছিলাম। তখন কাজল আরিফিন অমি খুব ছোটই ছিল আমার দৃষ্টিতে, আর সবাই তো অনেক ছোটই ছিল। পলাশ ছোট ছিল, শিমুল তখন ছিলই না। তো তখন আমার মেয়েরা ছিল অনেকগুলো, তারা যে কোথায় চলে গেল আমি রয়ে গেলাম। তো তখন দেখতাম যে সবার না মেজাজ অটোমেটিক বিগড়ে যেত। কারণ কি? এনভায়রনমেন্ট। মানে ছোট্ট একটা ফ্ল্যাটে আমরা এতজন, ওখানে সেট হচ্ছে, রেস্ট করার জায়গা নেই, কিছু নেই, কি একটা অবস্থার মধ্যে দিয়ে শুটিং। সেই ব্যাচেলার পয়েন্ট এখন এমন একটা পর্যায়ে এসে আমরা পৌঁছেছি আলহামদুলিল্লাহ, যে এখন মনে হয় এসির মধ্যে বসে আমরা মনে হচ্ছে বিশাল কোনো একটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বসবাস করছি এমন লাগে, আমার নিজের কাছে এমন লাগে আর কি। এত যে কি ব্যাচেলার পয়েন্ট শুটিং মানে এখন আরাম, যে আগামীকালকে ব্যাচেলার পয়েন্টের শুটিং, এসিতে বসে আরামে মেকআপটা নিতে পারবো, যে আসেন আপা, শর্ট আসেন। মানে দিনে 10টা 9টা সিন করতে হবে এমন তারা নেই, কিছু নেই। আর ওই যে ব্যাচেলার পয়েন্ট ধৈর্যের প্রতীক। অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে কিন্তু গেছেন পরিচালক কাজল আরিফিন অমি, কিন্তু তিনি হতাশ হননি, নিরাশ হননি, তিনি অবিচল অনড় থেকেছেন। হ্যাঁ, ব্যাচেলার পয়েন্টে শুধুমাত্র সুনাম অর্জন করেছিলেন তা না, উনি অনেক গালিও খেয়েছেন, কিন্তু উনি একটুও মন খারাপ করেননি। আমি অবাক বিস্ময়ে অমির দিকে তাকিয়ে থাকতাম যে তার এত ধৈর্য হলো কিভাবে। মানে সে কি কোনো মেডিটেশন করে প্রতিদিন? জিজ্ঞেসও করতাম মাঝে মাঝে। তো আমি বড় হয়েও তার কাছ থেকে শিখি যে কিভাবে ধৈর্য ধারণ করে সততার সাথে একটি সিরিজ 7 বছর জনপ্রিয়তার সাথে সেটি পরিচালনা করা যায়। তো ব্যাচেলার পয়েন্টের মাধ্যমে আমাদের সব ছোট ছোট ভাইগুলো বড় হয়ে গেছে এবং তুমুল জনপ্রিয় হয়ে গেছে। আমি এখানে আসার সময় দেখলাম যে আমাদের শিমুল ফোনে কার সঙ্গে যেন কমিউনিকেট করার চেষ্টা করছে, তখনই দেখলাম যে 4-5 জন এসে শিমুলের সাথে বিশাল বড় স্টারের মতো ছবি তোলা শুরু করলো, বিশাল বড় স্টারের মতো। আমি পলাশের কথা বাদই দিলাম, পলাশ স্বীকৃত যে সে বাংলাদেশের একজন সুপারস্টার, আমাদের পলাশ, জিয়াউল হক পলাশ, তাকে অনেক ছোটবেলা থেকে চিনি। তো এই শিমুলের ব্যাপারটাও আমার কাছে বিস্ময়কর। তারপর মাজুব ভাই তো বরাবরই একজন গুণী মানুষ, কিন্তু নিঃসন্দেহে অনেক কিছু করেছেন মাজুব ভাই। ব্যাচেলার সিনেমা করেছেন, অনেক নাটক করেছেন, কিন্তু ব্যাচেলার পয়েন্ট করার পর মাজুব ভাইকে নতুন করে মনে হয় বাংলার জনগণ আবিষ্কার করলেন। আর আমাদের চাষি হাবু ভাই, সে স্বীকার করতে বাধ্য যে ব্যাচেলার পয়েন্টের পরে অন্য এক চাষি হয়ে গেছে, হাবু ভাই হয়ে গেছে সারা বাংলাদেশের কাছে। এই যে লামিয়া ল্যাম কি সুন্দর করে বললো, বেচারে ইমোশনাল ছিল, ওর কান্না দেখে আমার চোখেও পানি চলে এসছে। তারপর আমাদের ফারিয়া শেহরিন আছেন, তারপর আমাদের অনেক আগের গুণের একজন মানুষ আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন, আমাদের শিবলু ভাই। সে আমার পার্সোনালি অনেক পছন্দের একটা মানুষ, কারণ ওনাকে আমি অনেক আগে থেকেই চিনি। তখন ভয় পেতাম, মনে হতো লোকটা বদমাইশ, কিন্তু তখনই দেখলাম যে আল্লাহ চুপচাপ থাকে, কাউকে ডিস্টার্ব করে না। সুমন আনোয়ার ভাইয়ের সেটে আমরা অনেক কাজ করতাম, চুপচাপ থাকে, একটু গান গায়, আবার অভিনয়ের সময় কি দুর্দান্ত অ্যাক্টিং করে। তো উনি ব্যাচেলার পয়েন্টে আছেন। আর অমির অনেক কাজেই দেখেছি ওনার মানে ফাটার অ্যাক্টিং, আমি খুব মুগ্ধ হয়ে দেখি। আমাদের শ্রদ্ধেয় গুণীজন রানা ভাই আছেন, আব্দুল্লাহ রানা ভাই,
সেই প্রথম থেকেই আমরা দুইজন আছি আমরা দুই বুড়া বুড়ি আছি আর কি ব্যাচেলার পয়েন্টের সাথে রানা ভাইকে আমার নিজের পক্ষ থেকে অনেক অনেক সালাম শ্রদ্ধা ধন্যবাদ যে রানা ভাই আছেন আমাদের সঙ্গে, আমাদের সুমন পাটোয়ারি ভাই আছেন। আর নতুন করে কি বলবো যে আসলে এই পলাশকে আমি অনেক ছোটবেলা থেকে চিনি, কিন্তু এখন দেখি যে পলাশ যে কোনো শুটিং এ মানে পাটা বাড়ানো মাত্র কি যখন দেখি কোটি কোটি হাততালি তখন গর্বে বুকটা ফুলে যায়। সত্যি মানে সত্যি একদম আমার কাছে অনেক গর্ববোধ করি, আমি নিজে অনেক গর্ববোধ করি। আর আমার কাছে দৈনিক অনেক অনেক মেসেজ আসে যে একটু অমির ভাইয়ের সঙ্গে একটু যোগাযোগ করতে চাই, একটু পলাশের সঙ্গে যোগাযোগ করতে চাই, অনেক অনেক। আমি মার্ক দিয়ে রাখি যে এদের সবাইকে আগে একদিন আমি ইন্টারভিউ নিব, কে কে যোগ্যতা রাখে অমির সঙ্গে দেখা করার, পলাশের সাথে দেখা করার। তো আমি আমাদের যে ডিজিটাল পার্টনার আছে বঙ্গ মঞ্জু ভাই, অনেক অনেক ধন্যবাদ নতুন করে ব্যাচেলার পয়েন্টকে ওন করার জন্য। তারপর আরো অনেকেই আছেন, চ্যানেলাই আছেন, তারপর আছেন আমাদের সিগনেচার পার্টনার দ্য প্যালেস, তারপরে পাওয়ার্ড বাই এনএসসি। তো সবাইকে ধন্যবাদ। আপনারা আমাদের ভুল ত্রুটি ক্ষমা করবেন, যারা আছে আমার চাইতে যারা আছে প্রত্যেকেই অনেক ছোট, প্রত্যেকের অনেক ভুল ত্রুটি হবে, ক্ষমা করবেন। আর আমি একটা রিকোয়েস্ট করব আমার ব্যাচেলার পয়েন্টের সহকর্মীদের প্রতি যে আপনারা যারা অনেক বড় সুপারস্টার হয়েছেন, যারা অল্প একটু সুপারস্টার হয়েছেন, যারা অনেক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী হয়েছেন, তারা অনেক বিনয় প্রকাশ করবেন, কারণ আমি জানি যে ব্যাচেলার পয়েন্টের সুনাম কিন্তু অনেক। তো আপনারা অনেক বিনয় প্রকাশ করবেন, সেই ক্ষেত্রে আমাদের ব্যাচেলার পয়েন্টের শিল্পীদের সম্মান আরো বাড়বে, পরিচালকের সম্মান আরো বাড়বে, যে পরিচালকের কাছ থেকে আমরা গ্রুমিংটা ঠিকঠাক ভাবে পেয়েছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। এবারে অনুভূতি ব্যক্ত করার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি শ্রদ্ধেয় আব্দুল্লাহ রানাকে। শ্রদ্ধা আব্দুল্লাহ রানা। আমার কপালটাই এমন, আমি সাধারণত শর্টে গেলে কার্ড শেষ হয়ে যায় অথবা ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়। এনিওয়েজ, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজকের এই আয়োজনে যারা এসেছেন সবাইকে শুভেচ্ছা। ব্যাচেলার পয়েন্টের অনুভূতি আসলে 2 মিনিটে বলা খুব মুশকিল আমার জন্য, কারণ পুরো 7 বছরের অনুভূতি জমে আছে এখানে। তা আমি একটা কথা, এই 7 বছরে আমার একটা সারমর্ম আমি বলি সবখানে, যে কাজল আর আরিফিন ওমি ইজ এ ম্যাজিশিয়ান। এটা আমার অনুভূতি কেন বলছি, যে আমরা 7 বছর আগে যখন ব্যাচেলার পয়েন্ট শুরু করেছিলাম, ধরে নেওয়া যায় যে সেটা একটা কাগজের নৌকায় ছোট্ট বৃষ্টির পানি পার করার একটা চেষ্টা ছিল। আজকে এই 7 বছর পরে মনে হচ্ছে যে সেই কাগজের নৌকাটা আসলে একটা জাহাজে পরিণত হয়েছে, এবং আমরা আসলে এখন সমুদ্র পাড়ি দেওয়ার মতন ক্ষমতা রাখি, এবং সেটা কাজল আরিফিন ওমি দেখিয়ে দিয়েছে। আর এই 7 বছরে একটা জিনিস, আমি অনেক ছোট, আমার অনেক প্রিয়, অমির কাছে এই 7 বছরে একটা জিনিস শিখেছি, অ্যাটিটিউড। কিভাবে আসলে ডিল করতে হয় একটা ইউনিটকে, এত বড় ইউনিটকে, এবং শুধুমাত্র এই কারণে আসলে ব্যাচেলার পয়েন্ট আজকে এত বড় জায়গায় যেতে পেরেছে। সো আমি ওই যে আমাদের মিঠু আপার মতন আমি বলতে চাই যে আসলে বিনয়টা খুব জরুরি। বিনয়টা শুধু শিল্পী না, সকল ক্ষেত্রে সবারই প্রয়োজন। আমরা ইনশাল্লাহ অমির নেতৃত্বে ব্যাচেলার পয়েন্ট আরো অনেক দূর নিয়ে যাবো আশা করি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। অন্তরার কথা না শুনলে তো হবেই না, তো আমি অন্তরাকে আমন্ত্রণ জানাচ্ছি। ফারিয়া আপু, প্লিজ। আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন নি? ভালো আছেন? আচ্ছা, নোয়াখালী মনে হয় নাই এখানে। ওকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা এই বৃষ্টির মধ্যে এত কষ্ট করে এসেছেন। আর মিঠু আপা,
আপনি এত সুন্দর করে সব এক্সপ্লেইন করে দিয়েছেন। আর রানা ভাই, আপনি আমার মনের কথা বলে দিয়েছেন। কাজল আরিফিন অমি ইজ দ্য ম্যাজিশিয়ান। মানে আমার শুরুটা হয়েছিল লাস্ট চ্যানেলের সুপারস্টার থেকে। আমি খুবই কাজ কম করতাম, যেটার কারণে আমাকে মানুষ খুব কম চিনতো। বাঙালিকার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলাম, ওইটার সুবাদে একটু চিনেছিল। বাট যখন আমি ব্যাচেলার পয়েন্টে ঢুকলাম, আমাকে সুযোগ করে দিল কাজল আরিফিন অমি ভাই। কি বলবো, মানে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। মানে এত এত বড় একটা সুযোগ আমার লাইফে আসবে আমি কখনো চিন্তা করিনি। অ্যান্ড এটা যে কিভাবে আমার লাইফ চেঞ্জ করেছে ব্যাচেলার পয়েন্ট, এটা আসলে বলে বোঝানো যাবে না। যেখানেই যাই, রাস্তা ঘাটে, দেশের বাইরে, যেখানেই যাই, সবারই শুধু একটাই কথা, আপু ব্যাচেলার পয়েন্ট সিজন 5 কবে আসবে? অ্যান্ড সবার একটাই কথা যে অন্তরা আপু, আপনার সাথে শুভ ভাইকে কবে দেখবো? আপনি আবার কবে শিমুলের সাথে শয়তানি করবেন? শিমুল ভাই কি আবার হাত কাটবে আপনার জন্য? মানে কথাগুলো এমন ভাবে আমাদেরকে জিজ্ঞাসা করা হয় অ্যাজ ইফ আমরা তাদের পাশের বাসার কেউ, আমরা তাদের খুব আপন কেউ। অ্যান্ড বলে বোঝানো যাবে না যে এই ফিলিংসটা আসলে কেমন একজন অ্যাক্ট্রেসের জন্য। কারণ একজন অ্যাক্টর তখনই নিজেকে সাকসেসফুল মনে করে যখন তার একটা রোলকে মানুষ এতটাই বিশ্বাস করে যে আসল নামটাই ভুলে যায়। আমাকে এখন ফারিয়া শাড়ির নামে আসলে কেউ চেনে না, সবাই অন্তরা নামেই চেনে, যেটার ফুল ক্রেডিট গোস টু অমি ভাই। অ্যান্ড আই ফিল রিয়েলি প্রাউড অ্যাবাউট দ্যাট। অ্যান্ড আমার মনে হয় ব্যাচেলার পয়েন্ট আমাদের দেশের একটা প্রাইড। আমি মনে করি একটা নাটক, একটা সিরিজ কিভাবে এত জনপ্রিয়তা পায় এবং এতগুলা সিজনে আসা কিন্তু চারটেখানি কথা না। মানুষ একটা দুইটা সিজন দেখার পর কিন্তু বোর হয়ে যায়। 5 নম্বর সিজন পর্যন্ত মানুষের যে ম্যাডনেস, ক্রেজিনেস, এটা শুধুমাত্র তখনই সম্ভব হয় যখন ওই ধারাবাহিকতাটা ধরে রাখা যায়। মানে অমি ভাই জিনিসটা এত সুন্দরভাবে ধরে রেখেছেন এই সিজন 5 দেখার জন্য, তাই সবাই মুখিয়ে আছেন। আপনারা সবাই এসেছেন এবং আই এম শিওর কালকে যখন অমি ভাই পোস্ট করলো যে 5টার সময় অফিসিয়ালি ঘোষণা হবে যে ব্যাচেলার পয়েন্ট কখন আসবে, এভরিওয়ান ইজ ওয়েটিং ফর দ্যাট, যে কখন, কবে, কয়টা থেকে শুরু হবে ব্যাচেলার পয়েন্ট। সো আমি 2টা ইনসিডেন্ট শেয়ার করি। অন্তরা হওয়ার পর আমি ইন্ডিয়া গিয়েছিলাম মাঝখানে, অনেকদিন আগে, অলমোস্ট 2 বছর আগে। 2 বছর আমি কোনো কাজ করিনি জাস্ট বিকজ অফ ব্যাচেলার পয়েন্ট। 2 বছর আমি ওয়েট করছি ব্যাচেলার পয়েন্ট আসলে আমি কাজ করবো, নাহলে আমি কোনো কাজ করবো না। সো 2013 প্রবলি বা 22-তে আমি ইন্ডিয়া গিয়েছিলাম। তো ইমিগ্রেশনে আমরা যেদিন ব্যাক করছি, ইমিগ্রেশনে যিনি অফিসার, তিনি আমাকে বলছেন, আপনি কয়দিন আসিলেন? আমি বলছি হোয়াট, জি আপনি হেতি না? আমি না বুঝি নাই ফার্স্টে, আমি না আই ওয়াজ সো নার্ভাস। আমি আম্মুকে জিজ্ঞেস কি বলকে, তোমাকে জিজ্ঞাসা করতেছে, বুঝছে, চিনছে যে তুমি অন্তরা। কি? সরি সরি সরি, আমি বুঝি নাই। আইসি 10 দিন হয়েছে। মানে আপনারা জাস্ট চিন্তা করেন, ইন্ডিয়ার যিনি এয়ারপোর্টে ইমিগ্রেশন অফিসার, উনি পর্যন্ত ব্যাচেলার পয়েন্ট দেখেন এন্ড হি রিকগনাইজড মি অ্যাজ অন্তরা। মানে আই ওয়াজ রিয়েলি শকড এন্ড সারপ্রাইজ যে এত মানুষ ব্যাচেলার পয়েন্ট দেখে। এন্ড আমার নভেলা ভাষায় হি ওয়াজ টকিং। মানে ভাবা যায় জিনিসটা, মানে খুব মজা লাগছিল এই এক্সপেরিয়েন্সটা আমার। আরেকটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে আমি আর কাবিলা লস অ্যাঞ্জেলস থেকে একটা শো করে আসছিলাম। তো কাবিলা প্রবলি আগে চলে আসছিল, আমি একটু পরে আসছিলাম। তো আমি আর আম্মু এয়ারপোর্টে নামলাম, বিশাল বড় কিউ আমাদের ঢাকায়। তো একজন অফিসার আসলেন, এসে বলতেছেন কাবিলা ভাই কই, খুব ব্যস্ত। কাবিলা ভাই মানে আমার আশেপাশে দেখতেছে কাবিলা ভাই কই, মানে হি নিউ যে কাবিলা ভাই আমার সাথে আসবে, হয়তো সে দেখছে যে লস অ্যাঞ্জেলসে আমরা শো করে আসছি। আমি বলছি কাবিলা ভাই তো আসে নাই, আমি একা আসছি। তাহলে আপু এত বড় লাইনে তো আমরা দাঁড়াইতে পারবেন না, এদিকে আসেন।
সে আমাকে ভিআইপিদের যে কিউ, আমাকে আর আমার মাকে সেই ভিআইপি কিউতে দাঁড় করায় দিল। উই ওয়ার সো সারপ্রাইজড যে এত বড় অনার, মানে, এবং সে নিজে রিস্ক নিয়ে, তার চাকরির রিস্ক নিয়ে সে আমাকে আর আমার মাকে ভিআইপি কিউতে দাঁড় করায় দিল যে এই শুনেন, এটা কিন্তু অন্তরাবু, তাড়াতাড়ি অনারটা করে দেন, উনি যাতে তাড়াতাড়ি চলে যেতে পারে। ওই চিন্তা করেন, মানুষের ভালোবাসা কোন লেভেলে না গেলে সে কিন্তু, তার কিন্তু চাকরির সমস্যা হতে পারতো, বা হয়েছে কিনা আমি জানি না, বাট কতটুক রিস্ক সে নিয়ে, কতটুক ভালোবাসে সে আমাকে, আমার ক্যারেক্টারটাকে, সেই রিস্কটা নিয়ে আমাকে ভিআইপি কিন্তু দাঁড় করায়। আমাকে 5 মিনিটের মধ্যে আমার সব কাজ রেডি হয়ে গেল এবং আমি আর বের হয়ে গেলাম। And my mom, she was so proud that day. আমার কান্না আসতেছে। আম্মু smiled and said, তুমি কিছু হইছো আসলে, এতদিনে তুমি কিছু হইছো। আমরা প্রথম থেকে চাইতাম না যে তুমি কাজ করো, বাট এখন মনে হচ্ছে মানুষ তোমাকে কত ভালোবাসে। So I'm so grateful to my audience. And অমি ভাইয়ের কথা তো মানে বারবার বলবো, thank you so much for making me Antara and giving me a new name, new identity. And আমি যেটা বললাম, আমি 2 বছর কোনো কাজ করি নাই, I waited for Bachelor Point. যদি আমাকে একটু Bachelor Point-এ কাজ, মানে আমাকে নেয় Bachelor Point-এ, ওই আশায় বুক বেঁধেছিলাম। And finally I'm here. I'm feeling so proud. Thank you so much অমি ভাই। আশা করছি এবার সিজন 5-এ আমরা ফাটিয়ে দিব ইনশাআল্লাহ। Thank you so much. থ্যাংক ইউ সো মাচ অন্তরা। এবারে আমি আরো একজন গুণী অভিনয় শিল্পীকে আমন্ত্রণ জানাচ্ছি, মুসাফির সৈয়দ বাচ্চু। আচ্ছা, শুরুতেই বলি যে এটা আমার অভিনয় ক্যারিয়ারে একদম সেকেন্ড ইনিংস, যখন আমি শুরু করে আর কি। তো অমির সাথে দেখা হয়েছিল আমার, অমি কলকাতায় গেছিলাম, আমিও গেছিলাম, শব্দ বিয়ে করে কলকাতায় গেছিলাম। তো অমির সাথে তখন আমার দেখা। আর অমিরা যখন সহকারী পরিচালক হিসেবে ছিল, তখন মাঝে মাঝে ইয়ে হইতো আর কি, যাই হোক, এটা অন্য আলাপ। তো তখন আমি সেদিন প্রথম এসে কথা বললাম, কথা বলার পর বলে যে ভাই আমরা একটা সিরিজ শুরু করতেছি, যে আপনি কাজ করবেন আর কি, এরকম একটা বিষয়। যাই হোক, আর ওই সময় আমি সহকারী পরিচালক হিসেবে অনেক স্ট্রাগলের পর ডিরেক্টর হওয়ার জন্য বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতাম। তো যাই হোক, প্রডিউসার সব কিছু মিলে একটা এলোমেলো অবস্থায় ছিলাম। তারপরে অ্যাক্টিংটা করা শুরু হয় আর কি। তো সেটা একটা মাত্র ডিরেক্টর তখন আমার হাতে ছিল, তার কাজই করতাম আর কি। তো অমির ওখানে গিয়ে একদিনই মনে হয় যে 4টা সিন হয়েছে আর কি, 4টা সিকোয়েন্স হলো। হওয়ার পরে ওইটা কয়েকদিন পরেই ফেসবুকে ইনবক্সে সবাই আমাকে পাঠানো শুরু করলো। তো তখনকার দিনে আসলে ভাইরাল কি জিনিস এটা আমি হয়তো জানতাম না, নাকি ছিল আমি জানি না আর কি। তো 4টা সিন কেটে কেটে পাঠাচ্ছে আর কি। তো পাঠানোর পরে তখন আমি হিসাব করলাম, এটা যদি ওপেন করি তাহলে বোধহয় হ্যাক করে ফেলবে আর কি। তো আসলে এরপরে ওই 4টা সিনের ভিতরে 3টা সিন ভাইরাল হলো, যে ফরেনারদের নিয়ে আর কি। ভাইরাল হওয়ার পরে তো তখন যেটা, আমি সরি মানে আমি যে লেভেলের অ্যাক্টর, যেটা হলো বিভিন্ন জায়গায় গেলে অনেক ক্ষেত্রে যেটা হতো, এইটা হয় আর কি, যে অনেক ক্ষেত্রে চাও জুটতো না আর কি, মানে চাটাও পাইতাম না আর কি, এরকম একটা সিচুয়েশনে ছিলাম। হঠাৎ করে দেখলাম যে সিনগুলো ভাইরাল হওয়ার পরে ডিরেক্টরদের নতুন নতুন কল আসা শুরু করে। এরপরে দেখি চাটা আসে, চা আসা শুরু হলো আর কি। হ্যাঁ, তো তখন আমি বুঝলাম যে তার মানে কি অবস্থান কি একটু চেঞ্জ হচ্ছে নাকি। এরপরে আবার দেখি এডিটে এসে বলে, বস কি খাবেন? আমি তখন আতঙ্কিত হয়ে বললাম, কি খাবো মানে কি খাবো, মানে এতদিন চাই জুটতো না। ব্যাচেলর পয়েন্ট করার পর থেকে এই চাটা মিলে আর আমার যে রেভুলেশন ছিল সেটাতে তখন আমি বুঝে গেছি চা যেহেতু এসে বসছে, তারপরে জিনিসটা বাড়াই দিতে হবে আর কি। এরপরে আমার রেভুলেশন, আমার তখন ছিল এরকম রেভুলেশন, আমি এটাকে 3 থেকে 4 গুণ বাড়াই দিয়েছি আর কি। তারপরে দেখে আমার নিচ্ছে আর কি। তখন আমি বললাম ইয়েস, একটা ব্যাপার আছে। যাই হোক, তারপরে যেটা হলো বিষয়, যে রাস্তাঘাটে যখন ঘুরতাম, তো আমাদের হাঁটুর বয়সী পোলাপানরা ওরা তখন চিৎকার করে, হ্যাঁ বাচ্চু। আমি তখন কে বাচ্চু মানে আমার ক্লোজ কেউ, রাইট? তো আমি তখন দেখতাম যে কি কারা, দেখেছি ইয়ং পোলাপান, ছোট ছোট পোলাপান, যারা আমার ভাইস্তার থেকেও ছোট আর কি। তো তারা ডাকতেছে, হ্যাঁ প্রথমে একটু রাগ হইতাম যে শালার হাঁটুর বয়সী পোলাপান বাচ্চু করে ডাকতেছে, মানে জিনিসটা কেমন লাগে না আর কি।
তো পরে বুঝলাম না কিছু করার নেই, এটা আসলে কি করবো, ওই ক্যারেক্টারকে ডাকে, আমাকে তো আর ডাকে না, গেল। এরপরে হয়তো দেখা গেলো যে বাইরে কোথাও বেড়াতে গেছি, মিডল ইস্টের কোনো জায়গা, ওইখানেও চিৎকার করে ডাকতেছে, মনে হলো যে কি নর্দা থেকে চলে এলাম দুবাইয়ের এই জায়গায় লোকজন এভাবে চিৎকার করে বাচ্চু, আমি তখন আবার আতঙ্কিত হয়ে বললাম আর কি যে এরা কারা। তো যাই হোক, এইটা হচ্ছে কি আসলে অল ক্রেডিট গোস টু ডিরেক্টর, কারণ অনেকের সাথে তো কাজ করি, তো আমি যে আমার ভিতর দিয়ে ওই চরিত্রটা বের করে নিয়ে আসছে, এটা অনেক বড় জিনিস। এরপরের 2 থেকে 3টা বছর শুধু ওই ব্যাচেলর পয়েন্টের এলাকার বড় ভাই চরিত্র অভিনয় করতেছি আর কি। আমি প্রচন্ড টায়ার্ড হয়ে গেলাম, নানান কথা বলে, কিন্তু ওই চরিত্রটাই, আপনি এই করতেছেন, সেই করতেছেন, এই করতেছেন, ওরে ধরতেছেন, সে ধরতেছেন, কি মূল জিনিসটা তো ব্যাচেলর পয়েন্টের সেই বাচ্চু। তো ওইটা ঘুরে ফিরে আসতেছিল, আর কি করবো, আর আসলে অন্য কিছু তো করি না, অ্যাক্টিংটাই করি। তো এই কারণে আর কি ওই একটা চরিত্রে অনেকদিন ধরে করতেছিলাম আর কি। যাই হোক, এরপরে আমি সিজন চেঞ্জ করে যখন আমাকে বানায় দিল যে অনেক পয়সাওয়ালা, শুদ্ধ ভাষায় কথা বলে, বাটপার টাইপের, তো আমি আসলে ছোটবেলা থেকে মানে যারা শুদ্ধ ভাষায় কথা বলতো তাদেরকে একটু ভাগাইতে পারি, তো ফাজিল টাইপের লোক ছিলাম, মানে খুব শুদ্ধ ভাষা যারা কথা বলে তাদেরকে আমি ডিস্টার্ব করতাম আর কি, এটা অভ্যাস। এখন চরিত্রের প্রয়োজনে যখন আমাকে শুদ্ধ করে কথা বলতে হতো, আমি যখন শিখাই দিত তখন আমার মনে থাকতো না আর কি, যে কানে যে যখন শুদ্ধ ভাষাটা লাগে, কেমন আছেন আপনি, এই কারণে কি খবর, কেমন আছিস তুই, এরপর আমি নাই হয়ে যেতাম। আমাকে ভাই আপনি কি বলতেছেন, আপনি ক্লিয়ার করেন। এই যে শুদ্ধ ভাষার সাথে আমার যে ফাইটটা হইতো। আর আরেকটা কথা বলি যে বাংলাদেশে আমার একটা সময় দেখতাম আর কি সরল ভাইয়ের কান এবং চোখ অনেক ইয়ে ছিল আর কি, শার্প ছিল আর কি। এরপর অনেক জায়গায় অ্যাজ অ্যাক্টর হিসেবে অনেক ফাঁকি চুকি মেরেছি, অনেক চুরি করেছি, কিন্তু অমির কাছে চুরি করা যায় না আর কি। অমির কান একদম ধরে ফেলে, চোখ না না বাচ্চা এটা হয় না, এটা হয় না, এটা আরেকবার, আমি গাড়ি তো ধরে ফেলবো রে, ঠিক আসলো। সো যেটা হলো বিষয়, তাই এভাবে এভাবে আস্তে আস্তে ক্যারেক্টারটা চেঞ্জ হতে থাকে। এরপরে যখন আমি এলাকার বড় ভাই চরিত্র থেকে বড় একটা ব্যবসায়ী চরিত্র অভিনয় করা শুরু করলাম, তখন দেখি আমার চারপাশের মানুষও আমাকে ভাবা শুরু করলো আমি অনেক ধনী হয়ে গেছি আর কি। যাই হোক, এরপরে আমিও হয়তো বা চরিত্রের প্রয়োজনে টাকা পয়সা আসতে শুরু করলো, আমি আমার গেট আপ সেট আপ চেঞ্জ করে ফেললাম, দেখলাম যে হ্যাঁ একটা লুক চলে আসছে আর কি, যেটা এখনো ক্যারি করতেছি। তো এরই মাঝে দুবাইতে বেড়াতে গেছিলাম, ঘুরতে গেছিলাম। তারপরে ব্যাচেলর পয়েন্টের একদম শেষ দিকে দিদি আমাকে ধরে নিয়ে যায়, তো আমি একটা ছবি তুললো। আসার আগের দিন অনেক বললো কি ছবিটা ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পর থেকে ফেসবুকের লোকজন আমার নক দেওয়া শুরু করলো যে আমি 252 না 72 কোটি টাকা নিয়ে চলে গেছি। দেশে আসলাম, আশা করার দিন সবাই ফোন দিচ্ছে, ও ভাই আপনি পুলিশে ধরে, আমি না ভাই এটা তো অভিনয়, এটা চরিত্র। আবার কয়েকজন বলতেছে দেখছো চেহারাটার অবস্থা কি পিঠে সাধু বানায় ফেলছে, কয়েকজনে বলছে আর কি আমাদের। এরপরে থেকে আমি 2টা দিন আসলে ফোনটা বন্ধ করে ফেলছি, কারণ সবাই আপনি একই কথা বলতে হচ্ছে, সবাই ছবিটা দেখে কিন্তু নিচে কি লেখা আছে এটা আসলে কেউ দেখে না। এইটা এমন বেশি মানে ক্যারেক্টারটা মানুষের ভিতরে ঢুকে গেছে আর কি। সো যাই হোক, অনুভূতির জায়গাটা হচ্ছে যে এখন বেশ ভালো পাচ্ছি আর কি, চলতেছে আরামসে। আর মানুষের ভালোবাসার জায়গাটা হচ্ছে যে 2-2.5 বছরে যেখানে আমরা গেছি সেখানে মানুষজনের একটাই যে ভাই ব্যাচেলর পয়েন্টটা কবে আসবে। এটা আসলে সর্বস্তরের মানুষের, যে একটা শ্রেণীর কথা বলবো তা না। হ্যাঁ, চতুর্শলে থেকে চণ্ডীপাঠ এর ভিতরে যারা যারা আছেন প্রত্যেকেই আসলে ব্যাচেলর পয়েন্টটা কবে আসবে এই বিষয়ে আর কি। তো আশা করি যে আস্তে আস্তে সবাই এনজয় করবেন, দেখেন। আর অভিজ্ঞতার জায়গাটা তো শেয়ার করলাম, ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে লাভ ইউ। থ্যাংক ইউ সো মাচ। এবারে আমি অনুভূতি ব্যক্ত করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি একজন মজার মানুষ, প্রিয় অভিনয় শিল্পী সুমন ভাই। ব্যাচেলর পয়েন্ট নিয়ে বেসিক্যালি আমার পজিটিভ কিছু না, আমি ব্যাচেলর পয়েন্ট ব্যাপারে খুব নেগেটিভ। আমি প্রতিবার অনেকে বলি যে আল্লাহ দোহাই লাগে সিজন 3 বানাইছ, 4টা আর বানাইস না, কিন্তু তারপরে কি কেমনে কি সেটাও হিট হয়। সো আমি 5 করার আগেও অনেকে বলছি যে আল্লাহ দোহাই লাগে 4 পর্যন্ত হিট হয়েছে, আমি 5 কিন্তু হিট হবে না। হ্যাঁ, তো আমি না শুনুন ভাই তাও করি, এবং ফাইনালি আমি শিওর যে 5 যখন শেষ হবে তখন আমি অমিনে বলবো যে অমি কেমনে কি, ব্যাপারটা এই হবে।
কারণ ব্যাচেলর পয়েন্টে আমার কোনো ইমোশনাল জার্নি নেই, কারণ ব্যাচেলর পয়েন্টে আমার জন্য অনেক বড় জিনিস হচ্ছে যে যখন ব্যাচেলর পয়েন্ট ফুললি হিট একটা সিরিয়াল, তখন হচ্ছে যে ব্যাচেলর পয়েন্টের সাথে আমি যুক্ত হয়েছি। সো আমি খুব ভালো অভিনেতা, কারণ নাইলে এরকম হিট সিরিয়ালের মধ্যে আমি অভিনেতা না, এটা হচ্ছে প্রথম কথা। নাইলে অভিনেতাই না, কারণ ব্যাচেলর তুঙ্গ স্পর্শী জনপ্রিয়তা। তখন আমাকে একদিন আত্ম ফোন দিল এই যে পলাশ আর নিশু, এবং ফোনটা দেওয়ার পরে আমি ব্যাচেলর পয়েন্টে অভিনয় করবো এটা নিয়ে আমার কোনো অবাক হয়নি। আমি অবাক হয়েছি আমার ক্যারেক্টারটা নিয়ে, কারণ ক্যারেক্টারটি ঝামেলা ছিল যে আমি পড়াশোনা বলতে পলাশ ক্যারেক্টারটা কি, পড়াশোনা শুনলে আপনি হচ্ছেন একজন এই মার্জিক ভাইয়ের বন্ধু যে আমাদের বাসায় আসেন, উনি কথায় কথায় ছুটি মারে। এটা শোনার পরে হচ্ছে আমার একদম পুরো একটা ডিজার্ভ হলো, কারণ হচ্ছে যে ছোটবেলায় থেকে তো আমি মোটাসোটা মারামারিতে কারোর সাথেই পারতাম না, আমাদের দৌড়ে ধরা তো আরো অনেক দূরের বিষয়। যে আমার তখন আমি কি করতাম, ছোট থেকেই থুতু মারতাম। আমার বন্ধু বান্ধবরা সবসময় ভয় থাকতো যে যে কেউ খুন হইলেই তার শরীরে নিশ্চয়ই ডিএনএ চেক করলে আমার থুতু ডিএনএ পাওয়া যাবে, আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাবে। তারপরে যখন আমাকে এটা বললো, আইলাম এটা কি তোরা জেনে বলছিস করছিস নাকি না জেনে, বলছে পুরোপুরি না জেনে। সো ওই যে সবাই বলো না আমি ম্যাজিশিয়ান, এন্ড দ্যাটস দ্য ম্যাজিক। এবং আমি শিওর যে ব্যাচেলর পয়েন্ট 5 অনেক ম্যাজিক থাকবে, এবং সেটা আপনারা দেখবেন, এবং সেটার জন্য আরেকটু অপেক্ষা করতে হবে। সো সবার সাথে দেখা হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। এবারে আরো একজন ফ্যামিলি মেম্বার জাকিরের কথা না শুনলে কি হয়। তো আমি আমন্ত্রণ জানাচ্ছি জাকিরকে তার অনুভূতি ব্যক্ত করার জন্য। সাইদুর রহমান পাভেল। আসসালামু আলাইকুম। প্রশ্ন ছাড়াই কথা বলবো? প্রশ্ন বলছি। আমার ফিলিংস আসলে আমি আগে ছিলাম, এখনো আছি, সারা জীবন থাকবো হয়তো মিরাক্কেলের পাবেন। ব্যাচেলর পয়েন্ট মানে জাকির ক্যারেক্টার করার আগ পর্যন্ত আমি কৌতুক অভিনেতা ছিলাম, আর ব্যাচেলর পয়েন্ট করার পর এখন শুধু অভিনেতা পাবে। আলহামদুলিল্লাহ এটার জন্য। মানে আগে এরকমই থাকতো যে এখন আসবি স্টেজে স্ট্যান্ড আপ কমেডিয়ান পাভেল, ভাল লাগতো, এটার সাথে যোগ হয়েছে অভিনেতা পাভেল। তো প্রথম যখন আমাকে ফোন করে পলাশ টিম থেকে, কিন্তু তার আগে আমাকে ফোন করে রবিন ভাই, আসবো রবিন ভাই। তো ভাইয়াকে আমি সবসময় থ্যাঙ্কস জানাই যে ভাইয়া বললো যে অমিত টিম থেকে এবং বুমফিন্সের থেকে কেউ একজন ফোন করবে, সেটা জানি না। তো ঠিক দুপুর বেলায় পলাশ ফোন করছে যে ভাই আমি পলাশ, আপনার সাথে কথা আছে। তখন আপনার কি সম্পর্ক, এখন তুই তো গাড়ি আপনার সাথে কথা আছে, আগে সম্মান দিতে প্রচুর, এখন যে না অনেক কিছু হয়, এমসি দেওয়া হয়, মানে এমসি মানে কোনো ইয়ে না, স্ল্যাং না, একটা মানসিক চাপ। এমসি মানসিক চাপ ক্লিয়ার করে দিলাম। এই তহিদ এবং পলাশ হচ্ছে এটার জন্য, মানে একজন হচ্ছে সভাপতি, একজন হচ্ছে সাধারণ সম্পাদক। তো পলাশ ফোন করে ভাই আপনার সাথে একটু কথা আছে, আমি ভাই আপনার সাথে দেখা করবে। তো তখন আসলে খাবারটা খাওয়ার সময় আমি না খুব এক্সাইটেড, মানে আমি কি খাবার আসলে নামতেছে এরকম একটা ব্যাপার। তো পরদিনই উত্তরা তখন শুটিং হয় ব্যাচেলর পয়েন্টে। তো গেলাম, তো চাষি ভাই মার্জুকের সাথে এর আগে কাজ হয়েছে আমার। তখন চাষি ভাই বললো আমি তো আপনার চিনি, আপনি তো মিরাক্কেলের পাবেন। এই যে মার্জুক ভাই ওই মাল তো চালু। তো মোটামুটি পলাশ আমাকে চিনতো মিরাক্কেলের উসিলায়। তো দেন আমি ভাই চিনতো না, আমি মিরাক্কেল দেখে নেই। তো বললো আসলে সবাই চিনে ভাই কি হয়েছে, পরে কথাবার্তা বললো। তো শুটিং করতে গেলাম নোয়াখালীতে। আমার সিন ছিল মাত্র 3টা। তো জিজ্ঞেস করছে ভাই করবেন কিনা, আমি 3টা সিন না, যদি 3 সেকেন্ডের জন্য ব্যাচেলর পয়েন্ট করতে আমি করবো, আর 3 সেকেন্ডের জন্য। তখন করলাম। প্রথম দিন শুটিং আমার হয় নাই, আমাকে নেয় নাই, এত দাম দেয় নাই। বাট পরদিন যখন দোকানে সিনটা করলাম, যারা দেখছেন যে আমাকে দোকানে গিয়ে কি পরিমাণ মারছে সবাই মিলে, পাশা মানে যে হাবু কিছু বুঝে না, হাবু সবাই মারছে, আমার শিমুল সবাই মারছে। সিনটা যখন শেষ হয়েছে, আমাকে মনে হয় আরো 10-12 দিন আগে তৈরি একটা ভিডিও করে। তো আমি ভাই প্রথম পরিচয় মানুষের সাথে, প্রথম কাজ, আমার পিঠেই হাত দেওয়া ছিল তার।
বলো নাইস, জোশ। তো ওই জোশ থেকে আসলে জাকির, সেন্টু, জু, যা যা আছে সব, জাকির হোসেন নেইমার, থ্যাংকস ব্যাচেলার, হ্যাঁ মুদি আনোয়ার, থ্যাংকস ব্যাচেলার পয়েন্ট, ভাই বুমসিস, পলাশ, তো এই যারা যারা আছে টিমের সবাই খুব সাপোর্ট দিচ্ছে। তো ব্যাচেলার পয়েন্ট সিজন 5 আরেকটা বুম হবে ইনশাল্লাহ। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ। এই স্টেজে এসে সবাই আসলে তাদের জেনুইন ফিলিংস গুলো শেয়ার করেছে, সেজন্যই হয়তো বা তাদের কথাগুলো আমাদেরকে এভাবে টাচ করলো, তাদের অভিনয় যেভাবে টাচ করে। তো এবারে আমি একজন বিশেষ মানুষের কথা বলতে চাই। তিনি একদম সম্প্রতি বাবা হয়েছেন, তবে আমার কাছে মনে হয় তিনি 2018 সালেই বাবা হয়েছেন, এর আগেই। ব্যাচেলার পয়েন্ট ইজ লাইক বেবি টু হিম। নিজের সন্তানের মতোই তিনি ব্যাচেলার পয়েন্টকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন। আমি এখানে বসে দেখছিলাম যে সবাই যখন তাদের অনুভূতিগুলো জানাচ্ছিল, তিনি বারবার আসলে চোখের পানি মুছছিলেন, বারবারই তিনি অশ্রুসিক্ত হয়ে যাচ্ছিলেন। তো আসলে বারবার সেই মানুষটিকে থামানো হয়েছে, বাধা দেওয়া হয়েছে, কিন্তু যতবারই ব্যাচেলার পয়েন্ট নিয়ে বাধা এসেছে, তার কাছে বাধা এসেছে, সে দ্বিগুণ গতিতে এগিয়ে গেছে। তাকে কোনোভাবেই থামানো যায়নি। তিনি, আমরা দেখেছি যে সিজেবি পারফরমেন্স অ্যাওয়ার্ড 19-20-21 আসরে সেরা ডিরেক্টর হিসেবে ব্যাচেলার পয়েন্টের জন্য পুরস্কৃত হয়েছেন ক্যাপ্টেন অফ দ্য শিপ, প্রডিউসার, রাইটার, ডিরেক্টর অফ ব্যাচেলার পয়েন্ট, নান আদার দেন কাজল আরিফিন অমি। So, আমরা স্ক্রিনে এখন কিছু একটা দেখতে পাবো, তারপরে তাকে আমি বলছি। the sheet, Mr. Kajul Arifin Omi. সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেকক্ষণ সময় নিয়ে সবাই এখানে অপেক্ষা করছেন। আমি বুঝতে পারতেছি যে সবার ব্যস্ততা অনেক, তারপরও এখানে হয়তো কিছু কথা শোনার জন্য অপেক্ষা করছেন। আমি আসলে আজকে সবাই কথা বলছিল, প্রত্যেকে কথা বলছে, সবাই সবার ফিলিং বলছে, আর আমি আসলে এখানে বসে বসে ইমোশনাল হয়ে যাচ্ছিলাম, কারণ আমি ফ্ল্যাশব্যাকে চলে যাচ্ছিলাম যে কিভাবে ব্যাচেলার পয়েন্ট শুরু হলো আর আজকে আমরা কিভাবে আসলাম। সো ছোট্ট করে যদি একটু বলি, আমি যখন ব্যাচেলার পয়েন্ট স্টার্ট করি তখন আসলে আমি নিজেও জানতাম না যে ব্যাচেলার পয়েন্টের ভবিষ্যৎটা কি, কিন্তু আমি সিরিয়ালটা শুরু করেছি একদম সততার সাথে।
আমার যতটুকু বাজেট ছিল, যতটুকু সাধ্য ছিল, আমি চেষ্টা করেছি আমার বেস্ট এফোর্ট দিয়ে কাজটা করতে। আমার কাছে সুযোগ ছিল, হয়তো তখন আমি বাজেটের কথা চিন্তা করে অনেক কিছু কম্প্রোমাইজ করতে পারতাম, কিন্তু যখন আমার যেটা করতে ইচ্ছা করতো আমি ব্যাচেলার পয়েন্টে সবসময় সেটাই করতাম। আমার সাথে শুরু থেকেই আমার এক্সিকিউটিভ প্রডিউসার তহিদ তালুকদারও আমার সাথে সবসময় ছিল, ওকে অনেক ধন্যবাদ। তো আমাকে সবসময় বলতো যে ভাই এটা করলে তো খরচ বেড়ে যাবে, এটা করা ঠিক হবে না, এটা না করি, ওইটা না করি। কিন্তু সবসময় আমি বলতাম যে আচ্ছা আমরা বাজেটের কথা চিন্তা না করি, আগে প্রজেক্টটা করি, তারপর দেখা যাবে কি হয়। তো প্রত্যেকবার আমরা এভাবে করে ব্যাচেলার পয়েন্টে শুটিং করতাম, তারপরে বলতো এই যে ভাই এবারও তো বাজেট বেড়ে গেল, কি হবে? বললাম আচ্ছা করতে থাকি। সেই করতে করতে আজকে আমরা সিজন 5 পর্যন্ত চলে আসলাম, দীর্ঘ 7টা বছর পাড়ি দিয়ে দিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই যাত্রায় পাশে থাকার জন্য। আর ব্যাচেলার পয়েন্ট এটা আসলে ইটস লাইক মাই বেবি। আমি ব্যাচেলার পয়েন্ট নিয়ে অ্যাকচুয়ালি অনেক ধরনের বাধার মুখে আমি পড়ছি, বাট সবসময় মনে হয়েছে যে হয়তো আমি অনেস্টি দিয়ে করলে এটার একটা ফিডব্যাক অডিয়েন্স আমাকে দিবে। সেই জায়গা থেকে আমি কখনোই নিরাশ হইনি। এমনও সিচুয়েশন তৈরি হয়েছে যে আমাদের আশেপাশেরই অনেক মানুষ ফোন দিয়ে বলছে আমাকে যে আমাদের বিভিন্ন গ্রুপ, বিভিন্ন অ্যাসোসিয়েশন সবাই মিলে রাইট আপ লিখছে যে ব্যাচেলার পয়েন্ট বন্ধ করে দিতে হবে। তো সেই রাইট আপ যার কাছে গিয়েছে সে আমাকে ফোন দিয়ে বললো যে আমি তো আসলে ব্যাচেলার পয়েন্টের ফ্যান, আমার একটা ছোট বোন আছে, ও খুব অ্যাক্টিং করতে চায়, তুমি একটু দেখো ওকে। আমি বললাম ঠিক আছে ভাই, আমি দেখবো। মানে যেখানেই আমার নামে কোনো কমপ্লেইন গেছে ওই জায়গায় দেখা গেছে কেউ না কেউ ব্যাচেলার পয়েন্টের ফ্যান। মানে কোনো না কোনো ভাবে কোনো না কোনো মানুষ আমার পাশে এসে দাঁড়িয়েছে সব সময়, প্রত্যেকটা বার। সিজন 1 যখন আমরা করি তখন সিজন 1 অফ হয়ে যায়, তারপর আমার পাশে আবার কেউ না কেউ এসে দাঁড়ায়। আমি সিজন 2, 3, 4 টানা 3টা সিজন করেছি মোশন রকের ব্যানারে ধ্রুব টিভির সাথে। ধ্রুবদাকে অসংখ্য ধন্যবাদ, আমার পাশে এসে ওই সময় দাঁড়িয়েছে। সিজন 4 বন্ধ হয়ে যাওয়ার পর আসলে ব্যাচেলার পয়েন্ট নিয়ে আমি আসলে অনেক বড় স্বপ্ন দেখতে থাকি, কারণ আমি গত 2 বছর যাবত ওটিটি প্রজেক্ট করছিলাম। সো আমি ওটিটি প্রজেক্ট করতে গিয়ে আমার এক ধরনের সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স হয়, যেটার জন্য আসলে সবচেয়ে বড় অবদান হচ্ছে মঞ্জু ভাইয়ের। সে আমাকে প্রতিনিয়ত সিনেমার দিকে ফেলে দিচ্ছিল, এবং আমি যত বেশি সিনেম্যাটিক এক্সপিরিয়েন্সে কাজ করা শুরু করলাম তখন আমার মনে হচ্ছিল যে আমি তাহলে ব্যাচেলার পয়েন্ট কিভাবে বানাবো। ব্যাচেলার পয়েন্ট যদি আমি সিনেমার মতো করে বানাতে যাই সেক্ষেত্রে এটা তো আসলে অনেক বড় হয়ে যাবে, অনেক বড় বাজেটে চলে যাবে, এতগুলো এপিসোড আমি কিভাবে বানাবো। তো সেই কিভাবে বানাবো করতে করতে আমার আসলে 2.5 বছর চলে যায়। তারপর দেখলাম যে আমার আসলে এটা তো বানাইতে হবে, অডিয়েন্স তো চাচ্ছে ব্যাচেলার পয়েন্ট নিয়ে, আমরা তোমার পাশে আছি। এবং বঙ্গের সাথে সাথে টিভি পার্টনার আমাদের চ্যানেল আই, এবং আমি পাওয়ার্ড বাই হিসেবে ন্যাশনাল এগ্রিগেয়ারকে পাশে পেয়েছি, সিগনেচার পার্টনার হিসেবে প্যালেসকে পাশে পেয়েছি। সো অনেকগুলো মানুষ আমার পাশে এসে দাঁড়িয়েছে সিজন 5 ব্যাচেলার পয়েন্ট করার পেছনে, এবং আমরা চেষ্টা করেছি ব্যাচেলার পয়েন্ট সিজন 5 কে এমন ভাবে বানাতে যাতে এটা বাংলাদেশে একটা হিস্ট্রি ক্রিয়েট করে, এবং আজকে থেকে 10 বছর পরেও আমরা সবাই বলতে পারি যে আমরা একসময় ব্যাচেলার পয়েন্ট বানিয়েছিলাম এবং এটা সিজন 5 পর্যন্ত আমরা এই জায়গায় এসেছি। সো ওই টার্গেট থেকে আমরা ব্যাচেলার পয়েন্ট সিজন 5 করেছি। সো আমি আর সময় নিব না, আমি এবার অ্যানাউন্সমেন্ট। সো আমি আসলে রিলিজ ডেট অ্যানাউন্সমেন্টটা করতে চাই, তারপর হয়তো আমাদের অফিসিয়াল পোস্টারটা আপনারা সবাই দেখতে পাবেন। সো আমরা ব্যাচেলার পয়েন্ট সিজন 5 আগামী কোরবানির ঈদে রিলিজ করব। আগামী কোরবানি ঈদের দিন বঙ্গ অ্যাপে আপনারা ব্যাচেলার পয়েন্ট একসাথে 8টা এপিসোড দেখতে পাবেন। সে পয়সা খরচ করেও দেখবো না, ডাটা খরচ করেও দেখবো না, আমি টিভিতে দেখবো, আমার বাসায় ডিজিটাল লাইন আছে, সো সে টিভিতেও দেখতে পাবেন। আমি প্রত্যেকটা প্ল্যাটফর্মে আমাদের যত অডিয়েন্স আছে সবার প্রতি রেসপেক্ট রেখে সবাইকে দেখানোর জন্য ব্যাচেলার পয়েন্ট সিজন 5 বানিয়েছি। এবং ব্যাচেলার পয়েন্ট সিজন 5 একটা মেগা ওয়েব সিরিজ,
আপনারা একটা মেগা ওয়েব সিরিজ পাচ্ছেন, যেটা আপনারা ওটিটিতেও পাবেন, ইউটিউবেও পাবেন এবং টিভিতেও পাবেন। কোনো অডিয়েন্স মিস করবে না ব্যাচেলর পয়েন্ট, প্রত্যেকটা মানুষের কাছে আমরা পৌঁছে যাবো। সো সিজন 5 এ সবাই আমাদের পাশে থাকবেন এই কামনা থাকলো, এবং ব্যাচেলর পয়েন্ট হয়তো আরো অনেক দূর যাবে আপনাদের ভালোবাসা পেলে, এখানেই শেষ নয়, আরো অনেক দূর যাবো আমরা ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ সবাইকে এই যাত্রায় পাশে থাকার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আমরা বলছিলাম যে দ্য ম্যাজিশিয়ান, দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ, তার অনুভূতি শুনলাম এবং তিনি অলরেডি বলেছেন যে এখন খুব সুন্দর, প্রেশিয়াস একটা স্পেশাল মোমেন্টে আমরা আছি, কারণ এখন আমাদের অফিসিয়াল পোস্টার রিভিল হবে। লেটস হ্যাভ আ লুক। আশিক রেডি টাইপ স্ট্যান্ড রেডি আমরা দেখে নিলাম অফিসিয়াল পোস্টার। তো ব্যাচেলর পয়েন্ট সিজন 5 এই জার্নিতে যারা আমাদের পথ চলার সাথী হয়েছে, তো তাদেরকে একবার ধন্যবাদ দিতে চাই। ডিজিটাল পার্টনার বঙ্গ, টিভি পার্টনার চ্যানেল আই, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার, সিগনেচার পার্টনার দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট। থ্যাংক ইউ সো মাচ পথ চলার সাথী হওয়ার জন্য। এ পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সবার উদ্দেশ্যে কিছু বলার জন্য জনাব মুশফিকুর রহমান মঞ্জু, চিফ কন্টেন্ট অফিসার বঙ্গ। অবশ্যই রিসেট করেন আশিক ভাই, রিসেট করেন আবার দেন। এই আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। প্রথমে আমি আসলে অমিকে ধন্যবাদ জানাতে চাই যে আমাদেরকে বঙ্গকে আসলে ব্যাচেলর পয়েন্ট হিসেবে রাখার জন্য। ডেফিনেটলি লাইক অমির সাথে আমাদের পরিচয় হওয়ার আমার মনে হয় অনেক আগেই ব্যাচেলর পয়েন্ট সিজন 4 শেষ হয়ে গিয়েছিল, এবং আমরা আসলে অমিকে ডেফিনেটলি অমির সাথে প্রথম জার্নি শুরু হোটেল রিল্যাক্স। এবং আমি যখন অমিকে জিজ্ঞেস করছিলাম যে আসলে অমি ওটিটির জন্য কি কিছু ভাবছো, তখন অমি বললো যে আমার তো আসলে ব্যাচেলর পয়েন্টে তো একটা টিমের সাথে একটা জার্নি ছিল, এবং ওই টিমের আসলে অনেককেই আমি হয়তো আগের থেকেই পার্সোনালি চিনি। সো এক ধরনের তাদের সাথেও একটা ভাব ভালোবাসা ছিল। তো তখন অমি আমাদেরকে হোটেল রিল্যাক্সের গল্পটা বলে আর কি, যেটার মধ্যে আসলে তার টিমের বেশ কিছু মানুষ ছিল না হয়তো, এবং খুব আমার কাছে মনে হয় যে অদ্ভুত ভাবে অমি ওটিটিতে তার মানে প্রথম কাজ রিলিজ হয় আমাদের সাথে, এবং এর পরপর আমরা অমির সাথে অনেকগুলি মানে কাজ করি, একটার পর একটা কাজ করি। এবং আমার মনে আছে যে যতবারই আমরা যে কোনো কন্টেন্টের প্রমোশন করতে যাচ্ছিলাম, প্রত্যেকবারই অডিয়েন্সের কাছ থেকে যে ফিডব্যাকটা পাচ্ছিলাম যে ব্যাচেলর পয়েন্ট সিজন 5 কবে চাই আর কি, কবে আসবে। তো ডেফিনেটলি আমাদের এই জার্নিতে সবসময় মনে হয়েছে যে ব্যাচেলর পয়েন্ট আমার মনে হয় বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট আইপি অ্যাট দিস মোমেন্ট, এবং এটার যে সিজন 5 ফাইনালি যে আমি প্ল্যান করে আসলে এই জায়গায় নিয়ে এসে এবং করছে, সেই জন্য অবশ্যই শুভকামনা। এবং আমাদের সাথে একভাবে যে আমরা লঞ্চ করছি বা প্রিমিয়ার করছি, এই জন্য অমিকে আবারও ধন্যবাদ। এবং সবচেয়ে বড় কথা আসলে শুধু অমি না, আমি অমির টিমের প্রত্যেককে আসলে ধন্যবাদ দিতে চাই, কারণ আমি আজকে অনেকদিন পরে আমার এক ফ্রেন্ড কল দিছে, যে হলো বুয়েটে। তো আমার বলতেছে আর কি যে কিরে তোর কোনো খবর নাই, তুই আসিস না। আমি বললাম দেখ আজকে তো আমাদের ওই যে ব্যাচেলর পয়েন্ট রিলিজ হবে, এবং আমি প্রেস মিট আছে, যাচ্ছি আর কি আমরা। তো বললো ও কাবিলা, মানে আমার খুব অবাক লাগলো যে মানে ও আসলে দেখে ফেলছে।
হ্যাঁ, তো আমার ওই যে যেটা বলছিল বাচ্চু ভাই যে মানে আমার মনে হয় যে ব্যাচেলার পয়েন্ট এমন একটা সিরিজ, এমন কেউ নাই যে আসলে দেখে নাই। এবং আমি যে সবার কথা ভেবে প্রত্যেকটা প্ল্যাটফর্মে যে রিলিজ দিচ্ছে, আমার মনে হয় এটা বাংলাদেশে প্রথম এরকম ভাবে উইন্ডো করে অ্যানাউন্স করে ঘোষণা দিয়ে এই জিনিসটা করা। এবং আমি মনে করি যে ব্যাচেলার পয়েন্ট অনেক দূর যাবে। আমার মনে হয় যে অবশ্যই সিজন 6, সিজন 7, সিজন 10 এটা চলতেই পারে, বাট আমি আশা করবো ব্যাচেলার পয়েন্ট দ্য মুভি যেন হয় এবং আমি যেন আমাদেরকে সাথে রাখে। এবং আসলে একটা জিনিস এখানে আমি বলতে চাই যে আমি জানি যে অনেকেই বলবে যে আসলে ব্যাচেলার পয়েন্ট কেন টাকা দিয়ে দেখবো, ব্যাচেলার পয়েন্ট তো আসলে মানে আমরা ফ্রি দেখেছি সিজন 4 পর্যন্ত। তো আমার কাছে মনে হয় যে ব্যাচেলার পয়েন্ট যখন আমি দেখতাম যে একটা একটা করে আসতো, একটা কমেন্ট আমি দেখতাম যে মানুষ একটা 20 মিনিটের পর্ব দেখে হ্যাপি না, মানে অল্প দেখে মনে করে যে একটা হুকে মনে করে যে আরে আর কবে দেখবো, মানে বাকিটা কবে দেখবো। তো আমার মনে হয় যে এইখানে এই ওটিটিতে একসাথে অ্যাটলিস্ট 8 পর্ব দেখতে পারবে। তারপরে প্রতি পর্ব যদি 20 মিনিট হয় তার মানে 160 মিনিট, তার মানে 2 ঘন্টা 40 মিনিট, উইচ ইজ একটা সিনেমার চেয়েও বড় আমার মনে হয়। হ্যাঁ, একসাথে দেখতে পারবে। এবং আরেকটা জিনিস এই 8 পর্ব করে এটা এই জার্নিটা কিন্তু চলবে প্রায় 15 মাস। তো দীর্ঘ 15 মাস এর মধ্যে অনেক ইভেন্ট হবে। 12 মাসে আমাদের 2টা ঈদ আসে, রোজা আসে। তার মানে ব্যাচেলার পয়েন্টকে আমার মনে হয় যে সমসাময়িক ইলেকশন সামনে ইলেকশন আসবে, সেটাও হয়তো থাকবে। তো সবকিছুই আমার মনে হয় ব্যাচেলার পয়েন্ট কভার করবে এবং ব্যাচেলার পয়েন্ট সুন্দরভাবে এগিয়ে যাক সেই কামনা করি। এবং ডেফিনেটলি বঙ্গর থেকে ব্যাচেলার পয়েন্ট সিজন 5 কে কেন্দ্র করে কিছু অ্যানাউন্সমেন্ট আছে, যে অ্যানাউন্সমেন্ট আমি শিওর ফায়েজ ভাই দিবেন। তো আমি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। থ্যাংক ইউ। Thank you so much. Now I'd like to request Mr. Fayaz Tahir, Chief Operating Officer, Bongo, to deliver speech. আসসালামু আলাইকুম। প্রথমে সবাইকে ধন্যবাদ জানাতে চাচ্ছি। অনেক অনেক গর্বিত আমরা বঙ্গ থেকে। কেন আপনাদের সবার কথা আমরা শুনলাম, আর্টিস্ট যেভাবে প্রশংসা করলো অমির জন্য, মানে আমারও চোখে পানি চলে আসে যে এটা একটা ইমোশন। মানে এখানে আমি এখন যারা ক্যামেরার এখানে আছে ভাই বোনরা, আমি যারা ফেসবুক লাইভে দেখতেছি, আমি তো দেখতেছি এখানে কমেন্টস গুলা, আসলে এটা একটা ইমোশনাল জার্নি যেটা সারা বাংলাদেশে সবাই কিন্তু একসাথে যুক্ত, সবাই আমরাও ক্যারেক্টার হয়ে যাই। আমি যখন প্রথম শুটে গেলাম ওইখানে শ্রমটা দেখছি। আমরা যেমন অনেক সময় চিন্তা করি যে একজন দোকানে কাজ করে বা একটা কারখানাতে কাজ করে, এটাও কিন্তু একটা কাজ, এটা সময় যায়। একটা সিকোয়েন্স, ওই শিমুলের সিকোয়েন্স 4 বার করতে হয়েছে, ওই একই কথা, একটু পর আবার ভুলে যায়, আবার ভুলে যায়। কিন্তু এই যে সময়টা যায়, এটার জন্যই কিন্তু দর্শক ভালোবাসাটা দেয়, এটা কিন্তু সবাই মনে করে না। সো আমি যেটা বলবো যে আমাদের যে বঙ্গর থেকে যে আমরা যেটা করতে চেয়েছি, যে একবারে 8টা এপিসোড দেখা যাবে না একবারে। মাঝে মাঝে মনে হয় যখন আমরা দেখি, হ্যাঁ আবার সামনের সপ্তাহের জন্য ওয়েট করতে হবে, আবার সামনের সপ্তাহের জন্য একটার জন্য ওয়েট করতে হবে, মানে অনেক সময় মানে ওয়েট করতে ইচ্ছা করে না। এটাই হচ্ছে আমাদের বঙ্গতে আপনারা সবাই 8 পর্ব একবারে দেখতে পারবেন প্রতি মাসে। সাথে আর কি কি করা যাবে, অনেক সময় মনে করি আছে ইউটিউব, ফেসবুক সবাই দেখা যায়, কিন্তু বঙ্গ কিন্তু বাংলাদেশের ব্যাচেলারও কিন্তু বাংলাদেশের আমাদের ইয়েটা ছিল যে বাংলাদেশের সাথে বাংলাদেশের ট্যালেন্ট দিয়ে কেমনে আমরা গ্লোবালি নিয়ে যেতে পারি। অনেক সময় বলে যে ইউটিউবে ফ্রি দেখা যায়, কিন্তু বাংলাদেশ থেকে যে সবকিছু করা যায় এটাই কিন্তু আসল জিনিস। আমরা যখন ইমিগ্রেশনের মাধ্যমে যে ব্যাচেলার পয়েন্ট বা অমি সবার কথা মনে রাখে, সাউদি আরবে যান, ইউএই তে যান, মালয়েশিয়াতে যান, ব্যাচেলার পয়েন্ট ইভেন রেস্টুরেন্টও আছে। এই জিনিসটা যে আমরা দেখতে পারি এটাই কিন্তু আসল। তারপরে কি আমরা সবসময় চিন্তা করি যে আচ্ছা একটা ক্যামেরা নিলেই তো হয়,
একটা ক্যামেরা একটা সোফা দিয়ে শুট করলে তো আইফোন দিয়ে শুট করলেই তো পারে হবে না। ক্যামেরারও কিন্তু একটা ইম্পর্টেন্স ফ্যাক্টর আছে, সিনেম্যাটিক, যে এটা সময় নিয়ে বাজেট নিয়ে করা যায়। এটাই কিন্তু আসল জিনিস, যে বাজেট কেন লাগে, এই জিনিসগুলোর জন্য বাজেট লাগে, ওই পরিশ্রমটা দিতে হয়, সেটটা খুব সুন্দরভাবে করতে হয়, এই জিনিসগুলো। সো আমরা এবার চেষ্টা করব যে অমিকে সাপোর্ট দেওয়া। ব্যাচেলার সিজন 5 যেন সবচেয়ে বড় আইপি হয় বাংলাদেশে, যেমন আমেরিকাতে ফ্রেন্ডস ছিল, এর জন্য 5th সিজন কেন 6 যাবে, 7 যাবে, 8 যাবে, এটাই আমরা ইয়ে করবো। আর সাথে সিজন পাস কিনতে পারবে, সিজন পাসের মধ্যে ক্যারেক্টার কার্ড থাকবে, এটার মধ্যে 5টা কার্ড পাবে। এই 5টা কার্ডের মধ্যে অমের একটা সিগনেচার ইয়ে থাকবে, একটা নাম্বার থাকবে, এবং কেউ যদি সেটে আসতে চায় একটা স্পেশাল উইনার বা 2জন স্পেশাল উইনার মাসে জিততে পারবে। কেউ যদি মিট এন্ড গ্রিট করতে চায় ওইটাও করতে পারবে, মার্চেন্ডাইজ সব। এবং আমরা চেষ্টা করবো একটা ব্যাচেলর সিজন 5 এর একটা কার্নিভাল, একটা ইভেন্ট যেখানে সবাই আসতে পারবে, সবাই এনজয় করতে পারবে, এটাও এখানে আসবে, কিন্তু সিজন পাসে, যারা সিজন পাসে গিয়ে কিনবে। তো আমি আশা করি সবাই যেন সিজন পাসটা নেয়। একটা হোম ডেলিভারি হবে স্টেট পাসের মাধ্যমে। আর সাথে আপনারা যদি ধরেন সিজন পাস নিতে না চান, আপনারা 8 পর্ব দেখতে চান, ওইটারও আপনারা মাত্র 5 টাকায় 40 টাকায় আপনি ইয়ে করতে পারবেন 8 এপিসোড। আপনারা ডাউনলোড করেও দেখতে পারবেন বঙ্গতে। অনেকে বলে যে আমরা টেলিগ্রামে দেখি, পাইরেসিতে দেখি, আপনারা কিন্তু বঙ্গর অ্যাপে কিনে ডাউনলোড করে, ওয়াইফাই তে ডাউনলোড করে প্রতিটা 8টা এপিসোড, মনে রাখবেন 8টা এপিসোড ডাউনলোড করে দেখতে পারবেন। তো আপনার ইন্টারনেট জিবিও খাবে না, মেগাবাইটও খাবে না, ওই ওয়াইফাই অফিসের মধ্যেও ডাউনলোড করে নিন, সো কোনো অসুবিধা নাই। সো আমরা আশা করি যে আপনারা সবাই যেন অমি ভাইকে সাপোর্ট করবেন, আপনারা কিনে দেখবেন। যদি নাও কিনে দেখতে চান কোনো অসুবিধা নাই, ইউটিউবে দেখেন কোনো অসুবিধা নাই। আর যদি ইউটিউবে না দেখতে চান টেলিভিশনে দেখেন, যেন আপনাদের ভালোবাসাটা দেন। এই ব্যাচেলর সিজন 5 যেন সবচেয়ে ভালো হয়। অনেক অনেক ধন্যবাদ বঙ্গকে। থ্যাংক ইউ সো মাচ। এবারে মঞ্চে আসবেন জনাব ইবনে হাসান খান, হেড অফ প্রোগ্রাম চ্যানেল আই। অনুরোধ করছি আমাদের সকলের উদ্দেশ্যে কিছু বলার জন্য। জনাব ইবনে হাসান খান, হেড অফ প্রোগ্রাম চ্যানেল আই। ওকে ওকে ওকে। হাসান ভাই আসছে, তৈন ভাইকে জিজ্ঞেস কর। হাসান ভাই আসছে, চ্যানেলাইট হাসান ভাই আসছে, তৈন ভাইকে জিজ্ঞেস কর। ফাস্ট ফাস্ট ফাস্ট। জাস্ট ওয়েট, জাস্ট এখন আইসা পুষায় না, পুরো ওখানে ভাই। হ্যাঁ, এবারে আমি আরো একবার সেই ম্যাজিশিয়ানকে আমন্ত্রণ জানাচ্ছি, কাজল আরিফিন অমিকে, যে আমাদের যারা সম্মানিত সাংবাদিক ভাইরা আছেন তারা সময় নিয়ে এসছেন, সেজন্য থ্যাংক ইউ সো মাচ। ব্যাচেলর পয়েন্ট সিজন 5 নিয়ে আপনাদের যদি জিজ্ঞাসা থাকে তো ফিল ফ্রি টু আস্ক। সো অমি ভাই প্লিজ স্টেজে চলে আসবেন আরো একবার। এটাকে আপনারা একটা কিউএনএ সেশন বলতে পারেন, যে ব্যাচেলর পয়েন্ট সিজন 5 নিয়ে আপনাদের যা যা জিজ্ঞাসা আছে সো জানাতে পারেন, অমি ভাই উত্তর দিয়ে দেবেন। আমি একটু আমার টিমের যারা আছে সবাইকেই আসতে বলবো। জার্নালিস্ট ভাইরা যারা আছেন, জার্নালিস্ট ভাই বোনেরা, আপনাদের কাছে মাইক পৌঁছে যাবে। যদি আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে আপনারা আমাদেরকে করতে পারেন। তৌহিদ কই?